সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আমি সুনীত কুমার মুৎসুদ্দি, প্রভাষক, জীববিজ্ঞান, বাঙ্গারহালিয়া সরকারি কলেজ, রাঙ্গামাটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে আজকে আমি কি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রে HMS বিগল একটি জাহাজ। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, যেটা হচ্ছে চার্লস ডারউইনের একটা ছবি। 1831 সালের 27শে ডিসেম্বর HMS বিগল নৌজাহাজের একজন অবৈতনিক প্রকৃতিবিদ হিসাবে দক্ষিণ আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর জরিপ দলের সাথে ইংল্যান্ডের ডেভেনপোর্ট থেকে যাত্রা শুরু করেন। প্যাটাগোনিয়া, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এবং গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ, সেন্ট জাগে দ্বীপ, ব্রাজিল, তাহিতি থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হয়ে ভারত মহাসাগর ও উত্তমাশা অন্তরীপ দ্বীপ দিয়ে সুদীর্ঘ 5 বছর পর বিশাল ইংল্যান্ডে ফিরে আসে। এই সমুদ্র ভ্রমণে ডারউইন অসংখ্য জীবাশ্ম, খনিজ পদার্থ ও পাথর সংগ্রহ করেন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছবিটার মাধ্যমে তোমরা অনুধাবন করতে পারবে আজকে আমি কি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে পাঠ পরিচিতি। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী। পাঠ পরিচিতি, অধ্যায় 11, জিনতত্ত্ব ও বিবর্তন। আলোচ্য বিষয় ডারউইনবাদ বা ডারউইনিজম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 1. ডারউইনিজম কি বা তা সম্পর্কে জানতে পারবে। 2. ডারউইনের মতবাদ সম্পর্কে জানতে পারবে। 3. ডারউইনের মতবাদের ব্যাখ্যা সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথমে আমি আলোচনা করব ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ। চার্লস রবার্ট ডারউইন একজন ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী ছিলেন। 1859 সালে প্রকাশিত অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তিনি অভিব্যক্তি সম্পর্কে তার সুচিন্তিত ও জোরালো মতবাদ প্রকাশ করেন। এ মতবাদ প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম নামে পরিচিত। এ মতবাদের মাধ্যমে তিনি অভিব্যক্তির কলাকৌশল বা প্রবাহ সম্পর্কে বাস্তব তথ্যাবলী প্রকাশ করেন। এছাড়া তিনি উদ্ভিদ, প্রবাল, মানুষের উদ্ভব, আগ্নেয়গিরির ভূতাত্ত্বিক পর্যবেক্ষণমূলক গ্রন্থও প্রণয়ন করেন। আধুনিক চিন্তা জগতের অন্যতম মহাস্থপতি ছিলেন চার্লস রবার্ট ডারউইন। তিনি সর্বপ্রথম আপন অভিজ্ঞতালব্ধ তথ্যের ভিত্তিতে গভীর নিষ্ঠা ও মনোযোগের সাথে বিবর্তনের ঘটনাবলীকে যুক্তিনিষ্ঠ ও সর্বজন গ্রাহ্য করে তোলেন। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আলোচনা করছি ডারউইনবাদ বা ডারউইনিজম। 1858 খ্রিস্টাব্দে ডারউইন ও ওয়ালেস জৈব বিবর্তন সম্বন্ধে যে বক্তব্য রেখেছিলেন তাই পরবর্তীতে ডারউইনবাদ নামে পরিচিতি পেয়েছে। এই মতবাদের ভিত্তি 2টি, যথা 1. জীবজগতের কতগুলো বাস্তব ঘটনা পর্যবেক্ষণ এবং 2. এই বাস্তব ঘটনাবলীর ফলাফল প্রকাশ। ভিত্তি মূল 2টির উপর প্রতিষ্ঠিত ডারউইনবাদ
বিবর্তন প্রক্রিয়াকে 6টি ধাপে ভাগ করেছে। প্রত্যেক জীব ওই ধাপগুলো অতিক্রম করেই এক একটি প্রজাতিতে পরিণত হয়। সর্বশেষ ধাপটির বক্তব্য অনুযায়ী ডারউইনবাদকে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বলা হয়, কারণ প্রজাতি উদ্ভবের ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে প্রকৃতি নির্বাচন করে থাকে কারা টিকে থাকতে সমর্থ বা অসমর্থ। নতুন প্রজাতি সৃষ্টিতে প্রয়োগযোগ্য ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদ কয়েকটি পৃথক ও বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ ও পরীক্ষালব্ধ ফলাফলের পারস্পরিক সম্পর্কের সার্থক সমন্বয়ে গড়ে উঠেছে। নিচে ছকে মৌলিক সিদ্ধান্তগুলো তুলে ধরা হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা ছক দেখতে পাচ্ছ। এই ছকের মধ্যে আমি দেখাবার চেষ্টা করেছি এখানে কিভাবে ডারউইনের মতবাদগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ঘটনা প্রবাহ এবং সিদ্ধান্ত। 1 নম্বর হচ্ছে বংশবৃদ্ধির উচ্চহার। 2 নম্বর হচ্ছে খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা, এটার সিদ্ধান্ত হচ্ছে জীবন সংগ্রাম। এবং 3 নম্বর ঘটনা প্রবাহ হচ্ছে জীবন সংগ্রাম এবং পরিবৃত্তির অসীম ক্ষমতা, যাকে সিদ্ধান্ত হিসেবে বলে যোগ্যতমের জয়। অর্থাৎ যারা এই পৃথিবীতে টিকে থাকার মতো যোগ্যতা আছে ডারউইনের মতবাদে, তারাই একমাত্র পৃথিবীতে টিকে থাকতে পারবে। যোগ্যতমের উদ্ধর্তন এবং 6 হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এখানে সিদ্ধান্ত হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি আলোচনা করব ডারউইনের মতবাদের ব্যাখ্যা। 1 নম্বর হচ্ছে বংশবৃদ্ধির উচ্চহার। প্রাণী উদ্ভিদ নির্বিশেষে জ্যামিতিক হারে বংশবৃদ্ধির প্রবণতা দেখায়। ফলে বাছার সম্ভাবনা সম্পন্ন জীবের সংখ্যার চেয়ে জন্ম নেওয়ার সংখ্যা দাঁড়ায় বহুগুণ বেশি। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে কি, বাছার সম্ভাবনা সম্পন্ন জীবের সংখ্যার চেয়ে জন্ম নেওয়ার সংখ্যা দাঁড়ায় দ্বিগুণের চেয়ে বেশি। উদাহরণস্বরূপ একটি স্যামন মাছ এক ঋতুতেই 2,80,00,000 ডিম পাড়ে। সমস্ত ডিম যদি পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় এবং অনুরূপভাবে ডিম পাড়ে, তবে পৃথিবীর জলভাগ কয়েক বছরের মধ্যে কেবল এক প্রজাতির প্রাণী দিয়েই পূর্ণ হয়ে যাবে। 2 নম্বর মতবাদ হচ্ছে খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা। প্রাকৃতিক খাদ্যের উৎপাদন হার এবং ভূপৃষ্ঠের আয়তন সীমিত। এই অবস্থায় জীবের জ্যামিতিক হারে বংশবৃদ্ধির ফলে এদের ভিতর পর্যাপ্ত আহার ও যোগ্য বাসস্থানের জন্য প্রতিযোগিতা শুরু হবে, অর্থাৎ এরা প্রাকৃতিক বাধার সম্মুখীন হবে। 3 নম্বর মতবাদ হচ্ছে জীবন সংগ্রাম। ডারউইনের মতে প্রাকৃতিক বাধা কার্যকর হয় জীবন সংগ্রামের মাধ্যমে। একদিকে ক্রমাগত বংশবৃদ্ধি, অন্যদিকে পরিমিত খাদ্য ও বাসস্থানের যোগান জীবনকে প্রবল প্রতিযোগিতার মুখে ঠেলে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব 4 নম্বর মতবাদ। 4 নম্বর মতবাদ হলো সার্বজনীন পরিবৃত্তি বা প্রক্ষরণের উপস্থিতি। এখানে বৈচিত্র্যময় পৃথিবীতে কোনো দুটি জীবই হুবহু একরকম নয়। এমনকি একই পিতামাতার সন্তানাদির মধ্যেও কিছুটা সাদৃশ্য থাকলেও তারা কখনোই হুবহু একরকম নয়। তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকে, আর এই পার্থক্যগুলোই পরিবৃত্তি বা প্রকরণ নামে পরিচিত। ডারউইন মনে করতেন যে জীবন সংগ্রামের ফলে জীবদেহে যে পরিবৃত্তি ঘটে তা বংশগতির মাধ্যমে স্থানান্তরিত হয়। অর্থাৎ জীবদেহের মধ্যে যে পরিবর্তনগুলো আসে সেটা বংশগতির মাধ্যমে স্থানান্তরিত হয়। পরিবৃত্তি 2 ধরনের, যথা ধারাবাহিক পরিবৃত্তি এবং
অধারাবাহিক পরিবৃত্তি। ধারাবাহিক পরিবৃত্তিতে জীবের এক বা একাধিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন পারিপার্শ্বিকতার সাথে অভিযোজিত হয়ে ক্রমশ পূর্ণতা প্রাপ্ত হয় এবং নতুন প্রজাতি সৃষ্টির লক্ষ্যে এগিয়ে যায়। ডারউইন তাই পরিবৃত্তিকে বিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল হিসেবে বিবেচনা করেন। অধারাবাহিক পরিবৃত্তি আকস্মিক এবং অনিয়মিত, অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকর। কাজেই প্রজাতি সৃষ্টির ব্যাপারে এই ধরনের পরিবৃত্তির তেমন উল্লেখযোগ্য ভূমিকা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব 5 নম্বর মতবাদ, যোগ্যতমের উদ্ধর্তন। জীবন সংগ্রামে যে জীব যোগ্য ও অনুকূল প্রকরণ গ্রহণ করতে সমর্থ হবে, শুধু সেই প্রতিদ্বন্দ্বী জীবই জীবন সংগ্রামে টিকে থাকবে। পক্ষান্তরে জীবন সংগ্রামে যে অযোগ্য, সে নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই দেখা যায় যে অনুকূল প্রকরণের ফলে জীব প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামে বিজয়ী হয়ে যোগ্যতম বলে বিবেচিত হয়। প্রকরণ সৃষ্টিকারী বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে সঞ্চারিত হলে সে জীব জীবন সংগ্রামে টিকে যায়। যেসব জীবে সুবিধাজনক বা অনুকূল প্রকরণ ঘটে না, সেগুলো ক্রমশ বিলুপ্ত হয়ে যায়। এ কারণে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছে। 6 নম্বর মতবাদ হচ্ছে প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এখানে যেসব জীবের মধ্যে অনুকূল পরিবৃত্তি আছে, প্রকৃতি তাদের নির্বাচন ও লালন করে। সুবিধাজনক পরিবৃত্তিধারী জীব পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিতে পারে এবং অযোগ্যদের তুলনায় বেশি হারে বিস্তার করতে পারে। এদের বংশধরের মধ্যে পরিবৃত্তিগুলো উত্তরাধিকার সূত্রে পরিবাহিত হয়। যাদের সুবিধাজনক পরিবৃত্তি বেশি থাকে, প্রকৃতি পুনরায় তাদের নির্বাচন করে। এভাবে যুগ যুগ ধরে প্রকৃতির মাধ্যমে নির্বাচিত হয়ে প্রাণী ও উদ্ভিদের নতুন নতুন প্রজাতি সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনার মাধ্যমে তোমরা হয়তো বুঝতে পেরেছো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, অর্থাৎ ডারউইনিজম কী এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ এবং এর ব্যাখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা এখানে তোমাদের বোঝার কোনো সমস্যা থাকে, তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ সম্পর্কে আলোচনা করো। আমি আবার বলছি, আজকের বাড়ির কাজ হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ সম্পর্কে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীরা, এবারে বুক রেফারেন্স। আজকের লেকচারটি আমি ফলো করেছি জীববিজ্ঞান 2য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, গাজী আসমল ও গাজী আসমত, গাজী পাবলিশার্স, ঢাকা। আমি এই বই থেকে ফলো করছি, তোমরা লেকচারটি এই বই থেকে ফলো করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। এই করোনাকালে কিছু সতর্কতা মেনে চলবে, ঘরে থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে, তোমরা সবাই মাস্ক ব্যবহার করবে। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।